৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন স্বাধীন বাংলাদেশের পথ চলা শুরু হয় তখন থেকেই চলতে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা। স্বাধীনতার ঠিক ৩ বছর পর ১৯৭৪ সালের এই সেপ্টেম্বর মাসেই আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এ যেন ইতিহাসের আরেক পুনরাবৃত্তি। ৫০ বছর পরের অন্য এক সেপ্টেম্বর মাসেই জাতিসংঘে নতুন এক বাংলাদেশের নতুন পরিচয়, তার পেছনেও রক্তক্ষয়ী সংগ্রামের আরেক ইতিহাস। Abu Said. He just faced the police. It's a close distance. আর তাই তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে উপস্থাপন করলেন আত্মত্যাগকারী আবু সাইদ মুগ্ধদের। বিশ্ব নেতাদের হাতে হাতে তুলে দিলেন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ তথা জুলাই বিপ্লবের চিত্রগাথা। ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছি যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা একটা পজিটিভ বাংলাদেশ দেখছে, এবং এটার একটা বিশাল ভূমিকা আছে এই কারণে যে যারাও বাংলাদেশ সম্পর্কে জানতেন না, যারা এখনও অনেকেই বাংলাদেশে যে আসলে কি পরিবর্তনটা হয়ে গেছে, আমাদেরকে যখন আমাদের বন্ধুরা বিদেশ থেকে জানতে চাচ্ছে যে আসলে হয়েছেটা কি এবং কিভাবে এটা হয়েছে, এই জিনিসটা উনি যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন বলছেন তখন অনেক বেশি এটার গ্রহণযোগ্যতা পায়। ৫০ বছর আগে কিন্তু এই জাতিসংঘের সদস্যপদ অর্জনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে স্বাধীনতার পরে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কূটনৈতিক বিজয় হিসেবে আমরা দেখেছি। ৫০ বছর পরে এসে আবার প্রফেসর ইউনূস নতুন একটা বাংলাদেশকে ওখানে জাতিসংঘের সামনে তুলে ধরছেন। তো দুইটা ঘটনাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই সংক্ষিপ্ত সফরে বিশ্ব নেতাদের কাছে পরিবর্তনমুখী এক নতুন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আদায় করে নিয়েছেন ২৪-এর গণঅভ্যুত্থানের গ্রহণযোগ্যতা ও বহির্বিশ্বের সমর্থন, যেখানে স্থান পেয়েছে ইউনূস সরকারের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। তিনি সকলের কাছেই তার সরকারের প্রেক্ষাপট এবং তাদের যে পরিকল্পনা, এখন সংস্কার পরিকল্পনা, এটা শেষ করে নির্বাচন এবং এর মধ্যে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ, এটা নিয়ে তাদেরকে মোটামুটি ব্রিফ করেছেন, তাদের কাছে সমর্থন চেয়েছেন, পেয়েছেন। বিশ্বের দরবারে একটা নতুন তারা মেসেজ দিতে চেয়েছে যে ইটস এ ডিফারেন্ট বাংলাদেশ, ইটস এ বাংলাদেশ 2.0, এবং সেখানে আমার ইমিডিয়েট প্রায়োরিটি কী এবং আমার লং টার্ম প্রায়োরিটি কী, সেই জিনিসটা আমার মনে হয় যে ইউনূস সরকার যাদের সাথে মিট করেছে তাদেরকে এটা বুঝাতে পেরেছে। তারা বলছেন, জাতিসংঘ সদর দপ্তরে বসে আলাদা করে বিশ্ব ব্যাংক, IMF সহ আর্থিক দাতা সংস্থাগুলোর সঙ্গে ডক্টর ইউনূস যে তৎপরতা দেখিয়েছেন তাতে খুব দ্রুত কোনো সুফল পাওয়া না গেলেও কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের অর্থনীতিতে একটা গুণগত পরিবর্তন আসতে শুরু করবে। বর্তমান অর্থনৈতিক অবস্থাটা থেকে উত্তরণের জন্য বিভিন্ন জায়গা থেকে যে সহযোগিতার প্রয়োজন বা পাওয়ার সুযোগ আছে সেই বিষয়টা নিয়ে তিনি কথা বলেছেন, এবং আমি মনে করি যে এই ইন্টারেকশনগুলো ইতিবাচক হয়েছে, কারণ সকলেই সমর্থন দেওয়ার জন্য তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। আমার ল অ্যান্ড অর্ডার এখানে দরকার, আমার সাহায্য এবং আমার বিদেশে পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দরকার, এবং আমাদের যে জনগণ যেটা চাচ্ছে যে একটা রুল অফ ল, জনগণ যেটা চাচ্ছে করাপশন ফ্রি একটা সোসাইটি, যেটা আমাদের অনুপস্থিত ছিল অনেক দিন ধরেই, সেটা তারা বুঝাতে চেয়েছেন। সফরকালে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক রাষ্ট্রপ্রধানের সঙ্গে আন্তরিক আলাপ করেছেন। ফলে প্রতিটি দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেক্ষেত্রে ইতিবাচক সাড়া পড়বে বিদেশি বিনিয়োগেও। প্রেসিডেন্ট বাইডেন তাকে কনগ্রেচুলেট করেছেন, উপর যে অর্পিত দায়িত্ব সেটা সুষ্ঠুভাবে পালন করবে এবং সেটাকে সমর্থন করেছেন। ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছেন, চীনের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। খুব অল্প সময়ের জন্য কিন্তু খুবই সফল একটা সফর ছিল। ইনভেস্টররা আরও বেশি তারা ইন্সপায়ার্ড হবে যে এখানে ইনভেস্ট করলে টাকাটা ফেরত আসবে, এই মেসেজটা উনি পৌঁছাতে চেয়েছেন, এবং যেটা আমার মনে হয় যে উনি পেরেছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকার প্রধান বহির্বিশ্বের যে সমর্থন আদায় করেছেন তা বাস্তব অর্থে প্রয়োগ করে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।